ব্যাংক ছাড়া পসিবল কিনা। আমি তো মনে করি ব্যাংক ছাড়া এতটাই পসিবল যে উই ক্যান মেক আওয়ার ওন ব্যাংক। এখানে অনেকগুলো প্রতিবন্ধকতার মধ্যে একটা হলো এই যে আমাদের যে ফান্ড বড় বিজনেস করার জন্য যে 100 কোটি 200 কোটি 1000 কোটি এগুলা এমনভাবে একটা সিস্টেম করে রাখছে যেখানে ব্যাংকে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। শিপে গেলে কত কষ্ট করতেছি আমরা, আরেকজনের কোম্পানি দাঁড় করাচ্ছি, নিজের কোম্পানির জন্য আমি কতটুকু দাঁড় করাচ্ছি, এটা কতটুকু সময় দিতেছি। ম্যানেজমেন্টে যদি দুর্বলতা আসে তাহলে যে কোনো বড় প্ল্যাটফর্মও কিন্তু ধস নামে। এই জন্য যারা নীতি নির্ধারণে থাকবে তাদের পলিসি মেকিংটা হইতে হবে এরকম যে সমস্ত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে প্ল্যাটফর্মের জন্য পলিসি করবে তারা। যদি কখনো এরকম হয় যে না হাজার হাজার কোটি টাকার বিজনেস সুদ না নিলে বা ব্যাংকে না গেলে বিজনেস সব বন্ধ করে দেওয়া লাগবে, সবাই যেন বন্ধ করে, ওই হিসেবে কিন্তু সবাই কমিটেড হয়ে এখানে আসতেছে। আপনারা ব্যাংকের কোনো প্রকার ঋণ ছাড়া সুদ ছাড়া বিজনেস করছেন, এখন বাংলাদেশে এস্টাবলিশড, এটা আসলে কিভাবে সম্ভব? ধন্যবাদ। এটা আসলে আমাদের বিজনেসের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট যেটা, সেটা হলো এই ফাইন্যান্সটা। কারণ একটা বিজনেসে কিছু ফেজ থাকে, যেমন একদম প্রথম যেটা সেটা হলো একটা আইডিয়া জেনারেট করা, একটা সুন্দর একটা আইডিয়া। সো আইডিয়াটা যখন জেনারেট হয় ধীরে ধীরে এটা সুশৃঙ্খল হতে হয়। দেখা গেছে অনেক সময় আমাদের বিভিন্ন আইডিয়া মাথায় আসে, কিন্তু এই আইডিয়া থেকে আমাকে কমপ্লিট যে আমার যে গন্তব্য সেখানে যাওয়ার যে রাস্তাটা, এটা প্রথম অবস্থায় দিবে না, এটা ধীরে 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 আসে। এখন অনেক সময় আমরা বলি যে এটা কিভাবে আসে, বই পড়া, স্টাডি করা, আরেকজনের থেকে জানা, অনেক সোর্স থেকে এটা আসতে পারে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট সোর্স যেটা মনে হয় সেটা হলো এটা আল্লাহ প্রদত্ত। যখন কেউ চিন্তা করে, ফিকির করে যে না এই কমিউনিটি নিয়ে কি করা যায়, তখন ওই বইয়ের নলেজ, অন্য ব্যক্তির নলেজ, এগুলার চাইতে মানে কিছু কিছু আইডিয়া সরাসরি ভিতরে আল্লাহ তাআলা দেন। যেমন আমাদের নবীজি যখন চিন্তা করলেন যে এই কমিউনিটি বা এই উম্মতকে নিয়ে কি করা যায়, যে মারামারি করতেছে, বিভিন্ন কিছু করতেছে, এই যে আসতেছে, মানে এরা কোথায় যায়, কোথা থেকে আসে, কি গন্তব্য, এগুলো নিয়ে যখন ভাবতে থাকলেন, এরপরে হেরা গুহায় গিয়ে যখন ধ্যান করলেন, এই যখন আল্লাহ তাআলা দেখলেন যে না উনি এটা নিয়ে ভাবছেন, তার মানে এই দায়িত্বটা নেওয়ার জন্য আস্তে আস্তে আল্লাহ তাআলা তাকে উপযোগী করছেন। এটা কিন্তু বই থেকে নেন নাই, তার চিন্তা থেকে, ফিকির থেকে, ভালোবাসা থেকে আল্লাহ তাআলা তাকে দিছেন। তা আমি সবসময় এই জিনিসটাই চিন্তা করতাম যে আসলে এই কমিউনিটিকে নিয়ে কি করা যায়, সবসময় ভাবতাম। কারণটা হলো আমি দেখতাম যে শিপে যাচ্ছে, রোলিং পিচিং খাইতেছে, ফ্যামিলির সাথে এরকম যোগাযোগ নাই। আমরা যখন গেছি তখন তো আরও ছিল না, স্যারেদের সময় তো আরও ছিল না, হ্যাঁ, মোবাইলের যেই বিষয়গুলা, যে পরিবারের সাথে কথা যে বলবে সেই কথা বলার সুযোগটাও হচ্ছে না। মানুষ যেখানে 5G পেলো কিনা বা 4G পেলো কিনা এগুলো নিয়ে ব্যস্ত, ল্যান্ডের মানুষ যারা, আমরা তখন শিপে ব্যস্ত হলো। আমাকে মাত্র মানে 2 GB দিল, আরেকজনে বলতেছে 500 MB দিল সারা মাসে। 500 MBর জায়গায় 1000 MB দিলে কত খুশি আমরা। তো সেই জায়গায় পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে, অন্যান্য মানুষ কত সুবিধা পাচ্ছে, তা আমরা মেরিনাররা আসলে কোথায় পড়ে আছি। তারপরেও বুঝলাম যে না, আমরা এগুলা থেকে যেহেতু বঞ্চিত, দেশে আসলে বিভিন্ন জায়গায় আমাদের যে একটা মূল্যায়ন হবে সেটাও হচ্ছে না। তার মানে আমরা আসলে কি পাচ্ছি। হ্যাঁ, তো এই যে মেরিন কমিউনিটি বিভিন্ন জায়গায় বঞ্চিত হওয়ার কারণে আমার মধ্যে চিন্তাটা আরও বেশি আসতে লাগলো যে কি করা যায় তাদেরকে নিয়ে। তো প্রথম অবস্থায় যেমন এটা আমি চেষ্টা করছিলাম হলো অন্য আরেকজনকে বেস করে, দেখা গেছে একটা জিনিসকে দাঁড় করাবো, উনি দেখবেন এটা, আমি সবাইকে একত্রিত করব সেখানে। তো এই চেষ্টায় আমি 2টা জায়গায় যেমন ফেল করি, কারণ যখনই আমি শিপে চলে যাই, ওই যার কাছে দিয়ে যাই তিনি সমস্ত কিছু তার নিজের মনে করে, আমাদেরকে আর দেয় না। তো তখন বুঝলাম যে না, এটা আমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে হবে। কারণ আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের টপ কোম্পানি যেগুলো, ইউনিক্স লাইন তার মধ্যে একটা, তো সেখানে ছিলাম এবং স্টুডেন্টও খারাপ ছিলাম না। তো এই ক্যারিয়ারে যদি আরও কন্টিনিউ করতাম, সেখানে দেখা গেছে আরও অনেক দূর যেতে পারতাম। কিন্তু ওইটা করতে গেলে হয়তো এইখানে যে অ্যানালাইসিস করার জন্য যে সময়টা, এই সময়টা দিতে পারতাম না। এবং একটা সময় পরে গিয়ে এই যে দৌড়াদৌড়ি, এটার একটা এনার্জি থাকে না। যেমন স্যারে এখন চাইলেই ওই 40 বছর বা 30 বছরে স্যারে যেমন দৌড়াদৌড়ি করছে, এখন পারবে না, এটা ন্যাচারাল। তো ওই চিন্তা করেই যেমন আমি ওই সময়টায় প্রচুর দৌড়াদৌড়ি করি এগুলো নিয়ে। তো লাস্টে দেখলাম যে না, এখানে অনেকগুলো প্রতিবন্ধকতার মধ্যে একটা হলো এই
যে আমাদের যে ফান্ড বড় বিজনেস করার জন্য যে 100 কোটি 200 কোটি 1000 কোটি এগুলা এমনভাবে একটা সিস্টেম করে রাখছে যেখানে ব্যাংকে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। উপায় নেই। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, এটা যদিও অনেক রিস্কি একটা ব্যাপার, কারণ অনেক মানুষের আমানত। এখন রিস্কি হলে কিছু করার নেই, এই রিস্ক নিতে হবেই, কোনো মানে এর কোনো বিকল্প নাই। কারণ বিজনেস করলাম, বিজনেস করার পরে আমি বললাম যে হ্যাঁ আমার কোম্পানি প্রফিটে আসছে, প্রফিট দিলাম, কিন্তু ওই দিক দিয়ে ব্যাংকের কাছে আমি 1000 কোটি টাকার ঋণী, তা আমি কিভাবে প্রফিট দিই? তার মানে আমি সারা জীবন এমনই একটা মাইন্ডসেট আপে চলে গেলাম যে আমি আর লোন শোধ করব না। এখন ব্যাংকের লোন কি লোন না? ব্যাংকের ঋণ কি ঋণ না? এখন এই ঋণ নিয়ে যদি আমি মারা যাই, বা এই যে যত ডিরেক্টররা আছে সব যদি এই ব্যাংকের ঋণ রেখে মারা যায়, সেই ক্ষেত্রে ওই ব্যাংকের টাকা কার? ওটা কি ব্যাংকের টাকা? ওটা তো আরেকজন কাস্টমারের টাকা। তো সেই টাকাটা ওখান থেকে আবার আমাদেরকে দিতেছে। তার মানে কি এই সবাইকে নিয়ে একটা ঋণের একটা দরজা খুললাম আমরা। তো বললাম যে না, এখানে কোনোভাবেই যাওয়া যাবে না। পরে দেখলাম যে অনেক মানুষের অনেক টাকা আইডেল পড়ে আছে। তারাও দেখা গেছে অনেকে এই যে ভয়ের কারণে বিজনেসে যায় না, প্ল্যাটফর্মে না থাকার কারণে বিজনেসে যায় না, না জানার কারণে বিজনেসে যায় না, অনেক কারণে অনেক টাকা পড়ে আছে। এমনকি আমি তো মাঝে মাঝে বলি যে এখানে ভাবিদের বা মহিলাদের যেই পরিমাণ টাকা পড়ে আছে, এই টাকা যদি অ্যাকুমুলেট করা যায়, এগুলো দিয়েই গ্রুপ অফ কোম্পানিজ করা যায়, বড় বড় সেগমেন্টে আসা যায়। কিন্তু এখানে ম্যানেজমেন্টটা হলো একটু বেশি টাফ, কারণ অনেককে ইনভলভ করলে ওগুলো হিসাব নিকাশের ব্যাপার আছে। তো এখন যেটা বলতেছিলাম আইডিয়া, এখন আমাদের আইডিয়া চমৎকার আইডিয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এর পরবর্তী যে পার্টটা সেটা হলো এই যে আমাদের যে ক্যাপিটাল, এই ক্যাপিটালের পার্টটায় যেমন আমরা সুন্দর পলিসি করছি, পলিসি অনুযায়ী আলহামদুলিল্লাহ আগায় আসতেছে। তো এখানে যেমন আমাদের মেরিনারদেরকে যে জিনিসটা করতে হবে আরও বা বুঝাইতে হবে যে আমরা সম্মিলিতভাবে একটা চেষ্টা করতেছি, এইটা করে আমরা এমন একটা জায়গায় পৌঁছাইতে পারি যেটা এভারেস্টের চাইতে উপরে, আর যদি এটা ফেল করে সম্মিলিতভাবে সবাই ফেল করব। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা স্যারের সাথে গেছি, হ্যাঁ যদি সবাই ফেল করে, সবার যেই ক্ষতি হয়, স্যারেরও যদি সেই ক্ষতি হয় বা সেই পরিমাণে একটা রিস্কের মধ্যে স্যারে থাকে, তাহলে আমার কোনো আপত্তি নেই। এখন স্যারে নিজে তার লাইফকে খুব চাঙ্গা করে ফেললো, নিজে দুবাইতে বিভিন্ন কিছু করে ফেললো, আর মেরিনারদের টাকা পয়সা নিয়ে একসময় দেশ থেকে ভাগলো, একসময় দেখা গেল যে যারা ইনভেস্ট করছিল তারা সেই আগের জায়গায় পড়ে আছে, স্যার ওইদিকে সুন্দর দুবাই থেকে গিয়ে সুন্দর সময় কাটাইতেছে, তার সুন্দর ওখানে সব ব্যবস্থা করে ফেলছে। এটা যদি না হয় তাহলে স্যারের সাথে গিয়ে আমরাও রিস্ক নিতে প্রস্তুত আছি। তা আমি তখন ডিক্লেয়ার দিছি যে ইনশাল্লাহ আমি এখন যেভাবে আছি, ভাড়া বাসায় থাকি, আমার নিজস্ব কোনো ফ্ল্যাট নেই, এমনকি আমি নিজস্ব ফ্ল্যাট যে ভবিষ্যতে করব আমি সেটার কোনো প্ল্যানও করি না। শুধু আমি না, এখানে আমার ওয়াইফও সেম, যে মেরিনারদের মধ্যে কখনো এরকম কোনো কনফিউশন আসবে যে না স্যার এখান থেকে নিয়ে স্যারে কিছু করছে, এই কারণে আমি ব্যক্তিগতভাবেও কিছু করি নাই। আমার ওই যে পৈতৃক সম্পত্তি যতটুকু আছে, ওই পৈতৃক সম্পত্তি অতটুকুই। একটা বিল্ডিং করার জন্য একটা ফাউন্ডেশন দিয়ে করছিলাম, নিচতলা করার পরে আর করতে পারি নাই, অমনি আছে ওইটা। ওইটা কেউ দেখলে হয়তো দেখবে বিভিন্ন জায়গায় শ্যাওলা পড়ে আছে, ওইটা ওইভাবেই পড়ে আছে, যাতে করে যারা এখানে আসতেছে তারা বুঝতে পারে যে না স্যার এখানে নিজের জন্য আসে নাই, সবাইকে নিয়ে একটা কিছু করতে চাচ্ছে। তাই এর কারণে হইতেছে কি, এই যে যারা আসতেছে, যারা অফিসে বেশি আসে, যারা আমার সাথে বেশি মিশে, তারা দেখতেছে যে স্যার তো চেষ্টার লাইনে কোনো অংশে কম করতেছে না, তাহলে প্রবলেমটা কি? চেষ্টা করতে গেলে, বিভিন্ন কাজ করতে গেলে অপারেশনাল বিভিন্ন ভুল মানুষের হইতেই পারে, এটা হবে। একজন 30 বছরের ক্যাপ্টেন অনেক সময় হয় না যে কলিশন করে দিস, একজন পাইলট অনেক অভিজ্ঞ পাইলট দেখা গেছে যেটিতে লাগাই দিস, এগুলো হইতেই পারে, মানুষ তো আমরা। তো এই কারণে আমাদের এখানে লোকজন বেশি আসতেছে। আমি যদি এখানে অট্টালিকা করতাম, আমি কনফার্ম থাকতাম এটা নিয়ে মার্কেটে কথা হইতো। এই জন্য আমি যে কাউকে যে কোনো সময় বলি যে আমার পার্সোনাল অ্যাকাউন্টের ব্যালেন্স, আমার পার্সোনাল অ্যাকাউন্টের স্টেটমেন্ট যদি কেউ দেখতে চায়, আমি যে কাউকে দিয়ে দিতে পারি, কারণ আমার এগুলো এমনিও ওপেন, আমার এগুলো দেখে আমার অ্যাকাউন্টসের লোক, এরাই আমার সব কিছু দেখে, এরা জানে যে আমার কয় টাকা আছে কয় টাকা নাই। তো এই যে হলো আমাদের মানি ম্যানেজমেন্টের বিষয়ে কিছু পলিসি আমি অ্যাপ্লাই করছি। এটা আমার জন্য কঠিন না, কারণ আমি টাকা বা সম্পদের যেই মাহাত্ম্য বলি বা এটার যেই ভিতরগত জিনিস বলি, এটা আমি জানি যে এটা কিভাবে ক্ষতি করে, সেটাও আমি জানি, যে শয়তান কিভাবে এটা দিয়ে ধোকা দেয় এটাও জানি। এই কারণে অনেকে অনেক ধরনের অফার দেয় আমাকে, হ্যাঁ, কিন্তু আমি এগুলা নেই না। অনেকে বলে যে হ্যাঁ কিছু যদি হয়ে যায় তোমার ফ্যামিলি কে দেখবে,
তোমাকে কে দেখবে? আমি বলি ভাই এগুলো আসলে অনেক লোয়ার লেভেলের কথাবার্তা, যেখানে আল্লাহ তাআলা দায়িত্ব নিছেন সেখানে এগুলো নিয়ে ভাবি না। হ্যাঁ, তো এই জন্য এই যে এখন মেরিনারদের মধ্যে একটা টিম তৈরি হইতেছে, যেমন এই যে আজকে একজনে ফোন দিল স্যারের সামনেই, মেরিনার্স গ্রুপের কারণে বাসা শিফট করে পরিবার পরিজন সহ ঢাকা চলে আসতেছে, একদম ফুল মানে পাবনা থাকে, সেখান থেকে আমরা রাজশাহী বাড়ি, সেখান থেকে ঢাকা চলে আসতেছে। আমার বলতে স্যার আমরা যেখানে অফিস নিতেছি আশেপাশে বাসা দেখেন, আমি চলে আসব, নেক্সট আসলে আমি এখানে ফুল সময় দিতে চাই। আরেকজন আমাকে বলতেছে যে স্যার আপনি কাজ করে যান, কোনো সমস্যা নাই, আমরা আসি। আমার লাইফের মানে উনি বলতেছে অল লাইফের যে প্ল্যান ছিল ওই সমস্ত প্ল্যানকে চেঞ্জ করে সে এখন মেরিনার্স গ্রুপের সাথে কম্পাটিবল প্ল্যান করতেছে, করেও ফেলছে। তো এই যে মেরিনাররা তৈরি হচ্ছে, হ্যাঁ, একজন দুইজন করে এভাবে আস্তে আস্তে যখন তৈরি হবে, 100-200 মেরিনার যখন তৈরি হবে, এই মেধাগুলো তৈরি হবে, এটা তো মানে টাকা আর তো চাওয়া লাগবে না। অনেক লোকজন আছে টাকা নিয়ে বসে আছে, প্ল্যাটফর্ম পায় না, তখন হাজার হাজার কোটি টাকা তারাই দিবে যারা টাকা নিয়ে বসে আছে, যে ট্রাস্ট দিয়ে একটা জায়গা খুঁজতেছে। আমি তো এখনই যে ধরনের অফার পাচ্ছি, আমি তো এখন প্ল্যাটফর্মকে পুরো বিষয়গুলো জানাচ্ছি না, কারণ আরেকটু স্টেবল হতে হবে আমার। হ্যাঁ, 100 তলা ফাউন্ডেশন দিলে নিচে বেসটা ওই রকম হইতে হবে। তো এখন হলো যে মানি ম্যানেজমেন্টে যেটা বললেন যে ব্যাংক ছাড়া পসিবল কিনা, আমি তো মনে করি ব্যাংক ছাড়া এতটাই পসিবল যে উই ক্যান মেক আওয়ার ওন ব্যাংক, এই অ্যাকুমুলেটেড টাকাগুলো যদি আসে। এই জন্য আমাদের হলো আসতে হবে, একটু সময় দিতে হবে। ওই স্যারে যেটা বললেন যে দেশে আসার পরে একটু কষ্ট করে একটু সময় দিতে হবে, এটাকে একটু বুঝতে হবে। শিপে গেলে কত কষ্ট করতেছি আমরা, আরেকজনের কোম্পানি দাঁড় করাচ্ছি, নিজের কোম্পানির জন্য আমি কতটুকু দাঁড় করাচ্ছি, এটা কতটুকু সময় দিতেছি এই সময়টা। আর 3 নম্বর যেটা হলো আইডিয়া গেল, ক্যাপিটাল গেল, 3 নম্বর হলো ম্যানেজমেন্ট। এটা সারা জীবন মানে এটাকে ধরে রাখার জন্য সারা জীবন একটা চেষ্টা চালিয়ে যেতে হবে, এখানে কোনোভাবে ফাঁক ফোকর তৈরি করা যাবে না। ম্যানেজমেন্টে যদি দুর্বলতা আসে তাহলে যে কোনো বড় প্ল্যাটফর্মও কিন্তু ধস নামে। এই জন্য যারা নীতি নির্ধারণে থাকবে তাদের পলিসি মেকিংটা হইতে হবে এরকম যে সমস্ত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে প্ল্যাটফর্মের জন্য পলিসি করবে তারা। এখানে কোনো পলিসি যদি এরকম থাকে যে না ব্যক্তিকেন্দ্রিক পলিসি, বা যারা পলিসি মেকার তারা নিজস্ব স্বার্থকে সামনে রেখে পলিসি করতেছে, তাহলে এই প্ল্যাটফর্ম টিকবে না, সেটা যত বড় হোক। এই ম্যানেজমেন্টের জায়গাটা হলো এইভাবে প্ল্যানটা আমরা করতেছি। এমনকি প্রত্যেকের কাছ থেকে আমরা কিন্তু লিখিত নিচ্ছি যে না সুদমুক্তভাবে চলবো। যদি কখনো এরকম হয় যে না হাজার হাজার কোটি টাকার বিজনেস, সুদ না নিলে বা ব্যাংকে না গেলে বিজনেস সব বন্ধ করে দেওয়া লাগবে, সবাই যেন বন্ধ করে, ওই হিসেবে কিন্তু সবাই কমিটেড হয়ে এখানে আসতেছে যে সুদের সাথে যাব না আমরা। তাই এই যে একটা কমিটমেন্ট, এটি যে একটা বিশ্বাস, আমাদের বিশ্বাস, এটা এই বিশ্বাসের কারণে আল্লাহ আমাদেরকে দিবেন। আমরা একত্রিত হইতেছি, এই সব হলো আল্লাহ তাআলার হুকুম পালন করতেছি। একত্রিত থাকলে হয় কি তখন মানে অ্যাট্রাক্ট করে আল্লাহর রহমতকে। আল্লাহর রহমতের সাথে টাকা পয়সা ধন দৌলত এগুলো তো কিছুই না। আল্লাহর রহমত যদি আসে এগুলো আল্লাহ কেমনে ম্যানেজ করে দিবেন, এত কিছু আমাদের চিন্তা করা লাগবে না। আমাদের হলো একত্রিত থাকাটা, সবাই মিলে একত্রিত থাকতেছি, জাস্ট এটা একটা চুম্বকের মতো কাজ করবে, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন, আমরা খালি এক থাকতে বললেই হয়েছে। Mariners Group, a business revolution for the mariners community.